শিবিরকে গুপ্ত বলে গালি দিয়েছে। গুপ্ত, এত একটা গোপন সংগঠন। তো আসলে আমাদের দেশে গুপ্ত সংগঠনটা এটা একটা সময় মর্যাদার ছিল। যারা আন্ডারওয়ার্ল্ডের থেকে রাজনীতি করতেন, যেমন নকশাল রাজনীতি করতেন, বামধারার অনেকগুলো সংগঠন ছিল যাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হতো, এবং যার বিরুদ্ধে যত হুলিয়া ছিল তাকে তত মর্যাদাবান সম্মানিত রাজনীতিবিদ মনে করা হতো। যেমন মাস্টারদা সূর্য সেন, তার বিরুদ্ধে হুলিয়া ছিল। পশ্চিমবঙ্গের কিংবদন্তি রাজনীতিবিদ জ্যোতি বসু, তার বিরুদ্ধে হুলিয়া ছিল। এমনকি বঙ্গবন্ধুর বিরুদ্ধেও হুলিয়া জারি করা হয়েছিল। তো এই যে আমি আবার তথ্যের বঙ্গবন্ধুর বিরুদ্ধে হুলিয়া ছিল কিনা আমাকে একটু চেক করে বলতে হবে, আমি বলে ফেলেছি, যেন এটা নিয়ে আবার ট্রল না হয়। কিন্তু বাকি যে দুজনের কথা বললাম, এটা ইতিহাস প্রমাণিত, তাদের বিরুদ্ধে হুলিয়া ছিল, অর্থাৎ জ্যোতি বসু এবং মাস্টারদা সূর্য সেন। তো এটাকে যে সময় গর্বের বিষয় মনে করতো, জনগণের স্বার্থে তারা পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে বনে জঙ্গলে বাস করতেন এবং রাজনীতি করতেন। তখন গুপ্ত রাজনীতির সম্মানের ছিল। কিন্তু এখন গুপ্ত রাজনীতিটাকে বলা হয় যারা বেঈমান, এরা মুনাফেক, এরা প্রতারক, এরা ভণ্ড, এই চরিত্র যাদের রয়েছে তাদেরকে গুপ্ত সংগঠন বলা হয়। এগুলো একটা। তো সেইভাবে শিবিরকে, জামাতকে এই গত 2 বছর ধরে বিএনপিও গালাগাল করছে গুপ্ত, তারপরে মিডিয়াগুলোতে গালাগাল করছে গুপ্ত, আর বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব তারা তো সরাসরি মানে ট্রল করছে যে এরা হলো গুপ্ত। এখন এটা আসলে জামাত কোনো অবস্থাতে মানতে পারছেন না। তারা গোপনে বিএনপির মধ্যে মিশে গেছেন, গোপনে তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছেন এবং তারা সফলতা অর্জন করেছেন। এটিকে তারা একটা ভিক্টরি মনে করেন। এটিকে তারা কোনো অবস্থাতে এই গুপ্তর সঙ্গে মিলাতে চাচ্ছে না। তারা এটাকে একটা কৌশল মনে করছে যে এটা একটা রাজনীতির একটা কৌশল, এবং এই কৌশল সবাই অর্জন করে। এটাকে আপনি গুপ্তচর বৃত্তি বলতে পারেন বা অন্য যে কোনো জিনিস বলতে পারেন। সেটা তারা এটাকে একটা ডিকশনারিতে বাংলাদেশের একটা নিউ ডাইমেনশন অফ পলিটিক্স হিসাবে পরিচয় করতে চাচ্ছে, এবং তারা মনে করছে যে আমরা এই যে কৌশল অবলম্বন করেছি, এই কৌশলের কারণে আমরা বিজয়ী হয়েছি। শেখ হাসিনা রেজিমের শেষ হয়ে গেছে বা তাদের পতন হয়েছে, আর এই কারণে আমাদের কারণে আসলে বিএনপি ক্ষমতায় এসেছে, আমাদের কারণে এনসিপি তৈরি হয়েছে। পুরো উই আর দ্য মাস্টার প্ল্যান, আমরা এই সব কিছু করেছি। আমরা ইউনুসকে এনেছি, আমরা আমেরিকাকে বাংলাদেশের ব্যাপারে ইনভলভ করেছি, আমরা ভারতকে নরম করেছি, আমরা চীনকে যা কিছু দেশি বিদেশি সব কিছু জামাত করেছে। এইরকম যখন তাদের একটা মনোভাব, তখন তারা ধরে নিয়েছিল ইনের জমানাতে যে তারাই ক্ষমতায় আসবে এবং এদেশে একটা ইসলামী এমিরেটস কায়েম হবে। কিন্তু পরবর্তীতে কিসে কি হয়ে গেল, হিসাব সব এলোমেলো হয়ে গেল। বিএনপি ক্ষমতায় এলো, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন, এটা জামাত তো আসলে মানতে পারছেন না। আর এই অবস্থাতে জামাতের মনে হলো যে আমাদের বাড়া ভাতে ছাই দেওয়া হয়েছে। ছাই দিয়েছে কে? বিএনপি দিয়েছে ছাই। তো যে বিএনপি তাদেরকে বাড়া ভাতে ছাই দিল, এখন সেই বিএনপি তাদেরকে গুপ্ত বলছে। এটা যতবার শুনছে ততবার তাদের মেজাজ গরম হচ্ছে, এবং এই মেজাজ গরম থেকে চট্টগ্রামের সিটি কলেজে মারাত্মক মারামারি হলো, সারাদিন মারামারি হলো। এবং এই মারামারির সময় যেটি হলো, কে বা কারা সেই শিবিরের এক কর্মীকে পিছন দিক থেকে চাপাতি বা রামদা দিয়ে কোপ দিয়ে তার পায়ের গোড়ালি কেটে ফেলা হলো। অতীতে জামাত শিবিরকে সবাই দায়ী করতো যে এরা রক কাটে, এবং রক কাটার একটা নিয়ম আছে, তারা কৌশল আছে, সে কৌশল করে তারা রক কাটে। কিন্তু এইভাবে একেবারে হাতের কবজি মানে একটা কোপ দিয়ে মানে বিচ্ছিন্ন করে ফেলা, পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলা, এবং সেই ছবিগুলো বিভৎস দেশে আসছে, এটা দেখা যায় না। এই কাজগুলো চট্টগ্রামে রিসেন্টলি হলো, এবং শিবির আক্রান্ত হলো। মানে শিবির এই কাজ করেনি, শিবিরের লোকে আক্রান্ত করেছে। কারা করেছে এখন এটা নিয়ে উত্তাল, এবং ওটা নিয়ে চট্টগ্রামে মারামারি হওয়ার সঙ্গে সঙ্গে আবার ঢাকাও উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই উত্তপ্ত ছিল সারা রাত, নানা রকমভাবে কথাবার্তা হচ্ছে, এবং সবাই বলছে যে যেখানে যেখানে গুপ্ত দেখো সেখানে সেখানে থুথু মারো, থুথু মারো, এই ধরনের আওয়াজ তোলা হচ্ছে। আর এর এগেনস্টে মানে বিপরীতে জামাত এবং শিবিরে যারা লোকজন আছে তারাও অকথ্য ভাষায়
একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিএনপি যারা কর্তা ব্যক্তি তাদেরকে গালাগাল করছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, বিভিন্ন জায়গায় লেখালেখি করছে। এবং এই যে প্রকৃতির এই বিরূপ পরিবেশে রাজপথ যেভাবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মকাণ্ডের মাধ্যমে উত্তপ্ত হয়ে গেল, এটা যদি সরকার শক্ত হাতে দমন না করে, রাজনৈতিক দলগুলো নেগোসিয়েশন না করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, তাহলে এই প্রকৃতির যে বিরূপ সময়, যখন এমনিতেই অন্তত 10টা সমস্যা, গুনে গুনে 10টা সমস্যা এমনভাবে বাড়ছে যা কিনা আমাদেরকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের দারিদ্র্যের দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের সামাজিক আনরেস্ট এর দিকে নিয়ে যাচ্ছে, অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের রাষ্ট্রকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলোর মধ্যে যদি আমরা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে, গুপ্ত নিয়ে, সুপ্ত নিয়ে ঝগড়া করি, বিপদ করি, মারামারি করি, কাটাকাটি করি, এটা এই রাষ্ট্র বহন করতে পারবে না, এবং এই মুহূর্তে না। 2 নম্বর হলো যে জামাত এবং বিএনপির সাথে তো আসলে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। এখনো পর্যন্ত কিন্তু জনগণ বিশ্বাস করছে না যে এদের মধ্যে আসলে কোনো শত্রুতা আছে। তারা মনে করছে যে এদের মধ্যে একটা গোপনের সমঝোতা হয়েছে, একটা সমঝোতার ইলেকশন হয়েছে, সমঝোতার রাষ্ট্র হয়েছে, সমঝোতার সরকার হয়েছে, সমঝোতার পার্লামেন্ট হয়েছে, সমঝোতার বিরোধী দল হয়েছে, সমঝোতার সরকারি দল হয়েছে। আর জনগণ যেন এই কথাগুলো বলতে না পারে, গৃহপালিত বিরোধী দল বলতে না পারে, গৃহপালিত সরকারি দল বলতে না পারে, সমঝোতা সরকারি দল বলতে না পারে, আমেরিকার যাকে বলা হয় মদতপুষ্ট সরকার বলতে না পারে, ভারতের মদতপুষ্ট সরকার বলতে না পারে, ইউটিউবে যেন বিভিন্ন লোক গালাগালি করতে না পারে, এই জন্য সামথিং ইজ হ্যাপেনিং, কিছু কিছু ঘটনা ঘটছে, এ কথা মানুষ সন্দেহ করছে বা বলার চেষ্টা করছে। তো সেই কথাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য অনেকে মনে করছে যে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে, বা জামাতের নেতৃত্বে যে 11 দল তারা জুলাই সনদ নিয়ে মাঠ ঘোলা করার চেষ্টা করছে, খুব হুঙ্কার ধামকার দিচ্ছে, রাস্তায় নেমে এসে সরকারকে মানে এই দাবি দাওয়া মেনে নিতে বাধ্য করা হচ্ছে। আবার সরকারও তাদেরকে নিয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছে, তারপরে জুলাই সনদের পক্ষে নানা রকম বিবৃতি তৈরি করছে। পুরো জিনিসগুলোই মানে লোকজন, সাধারণ মানুষ কি মনে করছে বড় ব্যাপার নয়, কিন্তু যারা একটু চিন্তাশীল তারা মনে করছে এগুলো হয়তো সাজানো। আমার এখানে ব্যক্তিগতভাবে কোনো অভিমত নেই, আমি জামাতের পক্ষেও বলবো না, সরকারের পক্ষেও বলবো না, আমি শুধুমাত্র এই ঘটনাগুলো বললাম যে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু যেটা আমি বলতে চাই দ্ব্যর্থহীনভাবে, সেটি হলো যে যদি সাজানো কোনো নাটক হয়, পুতুল নাচের মতো কোনো ঘটনা হয়, এবং সেই ঘটনা নিয়ে যখন অনার সৃষ্টি তৈরি হয়, সেই অনার সৃষ্টি শত্রুতা কিন্তু সাধারণ শত্রুতার চেয়ে মারাত্মক হয়। অভিনয় করতে করতে যদি কেউ দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে যায়, সেই দ্বন্দ্ব এবং সংঘাতের যে ক্ষয়ক্ষতি এবং পরিণাম, নর্মালি আপনি যখন সিদ্ধান্ত নিয়ে আমার সঙ্গে মারামারি করবেন, প্ল্যান করে মারামারি করবেন, তখন আমি এবং আপনি, আমাদের শরীর, আমাদের মন, আমাদের মস্তিষ্ক সর্বোচ্চ সতর্কতায় থাকে টু গেট দ্য হাইয়েস্ট বেনিফিট, নিজেকে জেতানোর জন্য, প্রতিপক্ষকে পরাজিত করার জন্য। কিন্তু আমরা ভাবিকে দেখানোর জন্য, ভাসুরকে দেখানোর জন্য, ভাতারকে দেখানোর জন্য, নাংকে দেখানোর জন্য, দর্শকদেরকে দেখানোর জন্য কখনো যখন অভিনয় করে বন্ধুর সঙ্গে আমরা শত্রুতা করার চেষ্টা করি, এবং সেই শত্রুতা করতে 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 গিয়ে যখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়, তখন কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, এবং ওখানে যারা এই ঢং দেখায়, ভং দেখায়, তারা পরস্পরের এত বড় ক্ষতির কারণ হয়ে যায়, একে অপরদের দ্বারা এতটা ক্ষতিগ্রস্ত হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, অনেক সময় জীবন নিয়ে টানাটানি লেগে যায়, অনেক সময় মারা যায়। এবং এইগুলো এতটা মারাত্মক আকার ধারণ করে, যার একটা অনবদ্য দৃশ্য, বিয়োগাত্মক, যেটা বলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি এভার মেড ইন দ্য হিস্ট্রি, দ্য লিটারেচার, সেটা হলো শাহনামা, মহাকবি ফেরদৌসির শাহনামা। শাহনামাতে অসংখ্য গল্প আছে, সেই গল্পের মধ্যে সোরাব এবং রুস্তম, এই গল্পটি আপনারা জানেন। তো সেই সোরাব রুস্তমের ঘটনায়, যে সোরাব জানতেন
রুস্তম তার পিতা, কিন্তু রুস্তম জানতেন না সুরাব তার সন্তান। যুদ্ধ শুরু হলো এবং যে ঘটনাটা ঘটলো, পিতার হাতে পুত্র নিহত হয়ে গেল। আমরা শৈশবে এই সুরাব রুস্তমের কাহিনী পড়েছি। আরব্য সাহিত্যে, পারসিক সাহিত্যে বা ইংরেজি সাহিত্যে এটা যত সুন্দর করে বর্ণনা করা হয়েছে, আমরা বাংলাতে অত সুন্দর করে ওই হৃদয় বিদ্যার কাহিনী বর্ণনা করতে পারিনি। ফলে আমরা ওটার মর্মার্থ এখনো বুঝতে পারি না। তো এরকম যখন রাজনীতিতে অভিনয় হয়, খেলাধুলা হয়, সাজানো নাটক হয়, সেই ক্ষেত্রে এরকম সুরাব এবং রুস্তমের মতো ঘটনা ঘটে এবং সেখানে পিতার হাতে পুত্র মারা যায়, পুত্রের হাতে পিতা মারা যায়। একই ঘটনা ঠিক এরকম সুরাব রুস্তমের মতো এরকম ঘটনা মহাভারতে ঘটেছিল দুই ভাইয়ের সঙ্গে। একই মায়ের পেটের দুই ভাই, একজনের নাম অর্জুন, আর একজনের নাম কর্ণ। দুজনের মায়ের নাম হলো কুন্তি। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা আছে, কর্ণ কুন্তি সংবাদ, পড়ে দেখবেন। অর্জুন জানতেন না কর্ণ তার ভাই, কিন্তু কর্ণকে জানিয়ে দেওয়া হয়েছিল, তার মা বলেছিল যে অর্জুন তোমার ভাই, তুমি বড় ভাই, অর্জুন তোমার ছোট ভাই। তো সেই দৃশ্যে কর্ণের যে মর্মান্তিক মৃত্যু, সেটা মহাভারতে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেই দৃশ্য যেন 2026 সনের এই গ্রীষ্মকালে প্রকৃতির এই বিরূপ সময় আমাদের ভাগ্যে না ঘটে, মহান আল্লাহর কাছে সেই ব্যাপারে পানাহা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে যে রাজনীতি চলছে, এই রাজনীতিকে এক পক্ষ বলছে গুপ্ত রাজনীতি, আবার যাদেরকে গুপ্ত রাজনীতি বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ স্পষ্টত জামাত এবং এনসিপি তাদেরকে টার্গেট করে সরকারের পক্ষ থেকে বলছে যে এরা গুপ্ত রাজনীতি করে, গুপ্ত দল। অন্যদিকে এনসিপি এবং জামাত স্পষ্টতভাবে বলছে এটা হলো একটা ম্যানেজ সরকার, গোপন চুক্তির সরকার, একটা সমঝোতার সরকার। এইভাবে যে বাকযুদ্ধ চলছে, সেই বাকযুদ্ধের ফলে অনেক গোপন বিষয় আমাদের সামনে চলে আসছে। আমরা প্রথম দিকে যেটা বলার চেষ্টা করেছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম বা প্রচার হতো যেটা, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের লন্ডনে একটা সমঝোতা হয়েছে। কি সমঝোতা হয়েছে আমরা ডিটেলস জানি না, তবে আমরা আন্দাজ করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আনকন্ডিশনালি একটা নির্বাচন দিয়ে দেবেন এবং তিনি ক্ষমতায় থাকবেন না। আর নির্বাচন হলে বিএনপি তো ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন। এবং এরকম একটা ইঙ্গিত ইতিপূর্বে মির্জা ফখরুল সাহেব সেই ইউনূস সাহেবের জমানায় তিনি একাধিকবার বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কাজে লাগানোর, তার আন্তর্জাতিক ব্র্যান্ডিং, তার যে সুনাম সুখ্যাতি থেকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব, এবং কেন নয়। সো ইট ওয়াজ ইনভাইটেশন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাঁদে ফেলার, লোহাতুর করার বা বল সেই বিএনপির কোর্টে নিয়ে আসার একটা প্রচেষ্টা, এবং সেটা হয়ে গেছে। কেন হলো, কিভাবে হলো, কি কারণে হলো, সেটা দীর্ঘ আলাপ। কিন্তু যে বিষয়টি আফসোস থেকে যাচ্ছে জামাতের এবং এনসিপির, তারা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনেছিলেন বিশ্বাস করে, তারপরে তার হাতকে শক্তিশালী করেছিলেন আদর করে, সোহাগ করে, শ্রদ্ধা করে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেতেন সেখানে এনসিপির ছেলেরা যেত, জামাতের হাজার হাজার লোক যেত, এবং তার মাহফিলকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মাহফিল, এখন সেই তো উনি একই মানুষ, ওনার সেই গ্রামীণ ব্যাংক ভবনে বসে আছেন, নোবডি গোয়িং দেয়ার, কেউ যাচ্ছে না, মশামাছিও যাচ্ছে না। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, বিভিন্ন মানুষকে দাওয়াত করছেন, এবং তার যে এখন দুরবস্থা, সেটা হলো তার জামানাতে তিনি যেভাবে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে টাইট দিয়ে রেখেছিলেন,
এখন আল্লাহ তাকে সেইভাবে টাইট দিয়ে রেখেছে, কিচ্ছু করছে না কেউ, কিন্তু তাকে কেউ জিজ্ঞাসা করছে না। অধিকন্ত তাকে কেন্দ্র করে দেশের পত্রপত্রিকা, টেলিভিশন, টকশোর যারা লোকজন, তারা এমনকি সরকারি দলের যারা লোকজন আছে দিদার সে গালাগালি করছে। কেন হামিদ টিকা দিলেন না, কেন টাকা মেরে দিলেন, কেন নূরজাহান বেগমকে এখানে বসালেন, কেন আসিফ নজরুলকে বসালেন, অমুককে বসালেন, আলী রিয়াজকে কেন আনলেন, কেন তিনি এই জুলাই সনদের যে ঝামেলা এটা সরকারের উপর চাপিয়ে দিলেন, কেন সংস্কার কমিশন করলেন, এইগুলো নিয়ে সরকারের যারা লোকজন আছে তারা ভীষণ রকম বিরক্ত। এবং তারা তাদের যারা লোকজন রয়েছেন তাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রীতিমতো তুলোধনা করছেন। আর অন্যদিকে অন্যান্য যারা বিভিন্ন টকশোতে তাকে গালাগাল করছে অকথ্য অশ্রাব্য ভাষায়, তাদেরকে মূলত দূর থেকে ফু দিচ্ছেন, কুং ফু, চালিয়ে যাও বাবা, অসুবিধা নেই। তো এই সকল কথাবার্তা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন শুনছেন, তারা সবাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। সেই একমাত্র এই জমানাতে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমস্ত লোকজন ছিলেন সবাই মুখে তালা দিয়েছেন। সেই শফিক সাহেব যিনি তথ্য সচিব ছিলেন, ওনার প্রেস সেক্রেটারি ছিলেন তিনি, তারপরে আসিফ নজরুলের মতো ভোকাল সাহসী মানুষ, প্রায় সবাই পর্দার আড়ালে চলে গেছেন। কেবলই মাত্র সেই পলিথিন আপা হিসেবে খ্যাতি পাওয়া সেই রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি আছেন। তিনি অবিরতভাবে বলে যাচ্ছেন, তিনি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং তিনি তার যে কর্ম, সেই কর্ম আগের চেয়ে আরো বেশি উদ্দীপনা নিয়ে চালাচ্ছেন। অ্যাজ ইট ইজ যে তিনি বিএনপি সরকারের অন্যতম হোতা এবং বিএনপিকে ক্ষমতা আনার পেছনে তার একটা বিরাট কর্তৃত্ব ছিল। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানায় যাদের প্রতি জনরোষ ছিল, বিরক্তি চরমে ছিল, তাদের মধ্যে প্রধানতম ছিলেন সৈয়দা রেজওয়ানা হাসান। এখন তিনি এই মুহূর্তে ভীষণ রকম ভোকাল এবং তিনি এত কথা বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে আমরা কেউ তার সঙ্গে পেরে উঠছি না। প্রচণ্ড কথাবার্তা বলছেন, আগের মতোই তার সেই স্মিত হাসি আছে, আগের মতো সেই খুশি খুশি ভাব আছে। এবং কথা বলতে গিয়ে তিনি যেভাবে মৃদু হাসতেন, মাথা ঝুলিয়ে, গাল ঝুলিয়ে, চুল ঝুলিয়ে তিনি যেভাবে আকর্ষণ তৈরি করতেন, যেটাকে বলা হয় সেডাকশন, তো সেই আকর্ষণ তৈরি করার যে স্পৃহা, এটা পুরোদমে এখন আছে তার মধ্যে। তিনি এখন তামাক নিয়ে কাজ করছেন, তিনি এখন সিগারেট নিয়ে কাজ করছেন, পরিবেশ নিয়ে তিনি কাজ করছেন। আর সুযোগ পেলেই তার জমানাতে তিনি যে ভালো ভালো কাজ করেছেন, ইউনূস সরকার যে ভালো ভালো কাজগুলো করেছেন, সেই কাজগুলো আপহোল্ড করার চেষ্টা করছেন। এছাড়া বাকি সবাই গর্তে চলে গেছেন, ভীষণ রকম গর্তে চলে গেছেন। তো যেটা বলছিলাম যে সরকারের উপরে মানুষের যে আস্থা এবং বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গাটাতে বিরোধী দল সন্দেহ তৈরি করে ফেলেছে। তারা বলার চেষ্টা করছে যে এই সরকার একটা সমঝোতার সরকার, সমঝোতা করে তারা এসেছে। দ্বিতীয়ত হলো যে এই সরকার একটা গোপন চুক্তির মাধ্যমে এসেছে। এখন আমরা যেটা গোপন চুক্তি বলতে যেটা জানি, সেটা হলো আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গোপন চুক্তি করেছিলেন। সেই চুক্তি আমেরিকা ইদানিং ফাঁস করে দিয়েছে এবং সেই চুক্তির যে সকল ধারা উপধারা জানাজানি হয়ে গেছে, তাতে করে দেখলাম যে আমরা রীতিমতো গলা পর্যন্ত ডুবে গেছি, নাক পর্যন্ত ডুবে গেছি, নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। আমাদের চারিদিকে শুধু আমেরিকা, আমেরিকার গম, আমেরিকার ফল ফ্রুটস, আটা ময়দা, চিনি, সয়াবিন তেল, পেট্রোলিয়াম থেকে শুরু করে সব কিছু আমেরিকান, অস্ত্র শস্ত্র, আমেরিকার বিমান থেকে শুরু করে সব কিছু আমেরিকান ওই চুক্তির মাধ্যমে। বাংলাদেশ মোটামুটি বলতে গেলে আমেরিকার একটা অঙ্গ রাজ্যে যে সকল আমেরিকান পণ্য অ্যাভেলেবল হবে, এই চুক্তি যদি বাস্তবায়ন হয়, আগামী বছর থেকে বাংলাদেশের সব আমেরিকান পণ্য পাবেন। এখানকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো থাকবে না, আপনি আমেরিকার ফাইজার কোম্পানি সব পাবেন। সো ইউ মাস্ট বি হ্যাপি। এখানে যে সকল চাইনিজ অস্ত্র রয়েছে সেগুলো থাকবে না, সব আমেরিকান অস্ত্র থাকবে সেখানে।
তারপরে আমেরিকান সেন্ট থেকে শুরু করে সেই আর অন্য যা কিছু আছে সব কিছু এখানে চলতে থাকবে। তো এই যে জিনিসগুলো চলছে বাংলাদেশে গোপন চুক্তির ভিত্তিতে, এটার জন্য এক পক্ষ বলার চেষ্টা করছে যে ডক্টর ইউনূস এই দেশটিকে ডুবিয়ে দিয়ে গেছে। তো যারা এই সকল কথাবার্তা বলতেন তাদের জবাবে এই যে বর্তমান যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন জনাব খলিলুর রহমান, তিনি বলেছেন যে আমরা এই চুক্তি স্বাক্ষরের আগে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে আলোচনা করেছি, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। জামাত বলছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কি সব কথাবার্তা বলে। আমরা কেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো? আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করিনি। এবং এটা নিয়ে আমি যখন একটা বক্তব্য দিলাম একটা টেলিভিশনে, যখন বললো যে জামাতের আমির এই কথা বলছে আর পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছে, আপনি কোনটাকে বিশ্বাস করবেন? আমি বললাম যে আমি অবশ্যই জামাতকে বিশ্বাস করি, খলিলুর রহমান সাহেবকে বিশ্বাস করি না। কিন্তু এখন যেটা সমস্যা হলো যে জামাত তো এখান থেকে নিজেদেরকে মুক্ত করে ফেলছে যে তারা এই সমস্ত বিষয় জানতো না। তাহলে কে জানতো? বিএনপি জানতো। বিএনপি তো এখনো পর্যন্ত অস্বীকার করেনি, যেহেতু তার মন্ত্রী বলেছে। বিএনপি তারেক রহমান সাহেব থেকে শুরু করে সবাই এটা অস্বীকার করতে পারতো, কিন্তু তারা যেহেতু সেটা অস্বীকার করেনি, ইট মিনস এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হয়েছে এটা বিএনপি জানতো। আর বিএনপি যদি সেটা জেনে থাকে তাহলে ওই চুক্তির ভিত্তিতে মার্কিন ডিপ স্টেট বিএনপিকে ক্ষমতা এনেছে। একথা তো এখন বিরোধী দল মানে বগল বাজিয়ে বাজিয়ে বলতে থাকবে, এবং যত রকম দুর্নাম আছে বদনাম আছে সেই বদনামগুলো তারা বিএনপির বিরুদ্ধে ছাড়তে থাকবে। এতে করে বিএনপির যে জনপ্রিয়তা এটা হ্রাস পাবে, বিএনপির বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, এবং আমেরিকা কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা আছে সেটার প্রতিকূলে যে সকল রাষ্ট্রশক্তি আছে, যেমন রাশিয়া আছে, চীন আছে, এই সকল রাষ্ট্রশক্তি বিএনপির বিরুদ্ধে চলে যাবে। ফলে যে সমঝোতার রাজনীতি, যে সকল গুপ্ত রাজনীতি, গোপন চুক্তি রাজনীতি, মার্কিন নির্ভর রাজনীতি, তাবেদারির রাজনীতি, এই জিনিসগুলো আবার সামনে চলে আসবে খুব নোংরাভাবে, খুবই জঘন্যভাবে, এবং আপত্তিকর সব বক্তব্য ডে বাই ডে প্রচারিত হতে থাকবে। আর এর ফলে এই সরকারের যারা লোকজন, যারা নিজেদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি মনে করেন, খালেদা জিয়ার উত্তরসূরি মনে করেন, তাদের যে পার্সোনালিটি, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা, সক্ষমতা, এবং দেশকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়ার বা নেতৃত্ব দেওয়ার যে একটা অসাধারণ ক্ষমতা ছিল, সেই বিষয়গুলো নিয়ে প্রতিপক্ষ টিটকারি করবে, তারা আজে বাজে কথা বলবে, এবং তারা বর্তমান সরকারকে পুতুল সরকার, সমঝোতার সরকার, গোপন চুক্তির সরকার হিসেবে বলার চেষ্টা করবে, অনেকে হামিদ কারজাই বলার চেষ্টা করবে, আরো অনেক কিছু, যা কিনা সরকারের যে কার্যক্রম বা কার্যকারিতা এটা নষ্ট করে দেবে। সরকার অনেক কর্তা ব্যক্তি আছেন, অনেক আপনজন আছেন, সরকারের অনেক মেধাবী লোকজন আছেন, আমাদেরকে শত শত বছর পড়াতে পারেন, এরকম শিক্ষিত লোকজনও বিএনপির মধ্যে আছে বা এই সরকারের মধ্যে আছে। তারা নিশ্চয়ই বিষয়টি দেখবেন, বিবেচনা করবেন, এবং কাউন্টার যে পলিসি, পাল্টা যে পলিসি, সেই পলিসি তারা গ্রহণ করবেন, যাতে করে সরকারের ইমেজ থাকে। আদারওয়াইজ ইমেজহীন হয়ে পড়বেন, আর ইমেজহীন কোনো সরকার কখনো সফল হতে পারেনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।